এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারলাম, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে। 3টা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে, এগুলোর কোনো ট্রেস থাকবে। আমরা কিন্তু অলরেডি ফেরার পথে। আপনি এই যে কাশ্মীরে যে পাকিস্তানের জঙ্গি হামলা আর বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি, এই পুরো ব্যাপারটাকে মাথায় রাখবেন, আলাদা করে দেখার কোনো জো নেই। যখন অ্যাকশন শুরু হবে তখন ওই আশেপাশের চামচিকাও এখান থেকে কাটা পড়বে। ইঙ্গিত, মেটাফোর বললাম, মেটাফোর বুঝবেন। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যুদ্ধে অনেক কিছুকেই প্রাণ হারাতে হবে। মাথায় রাখবেন, এটাকে শুধু পাকিস্তানের সাথে ভারতের সমস্যা আইসোলেট করে দেখার কোনো ইচ্ছা নেই। আপনি একটু বিগার পিকচার ভাবে দেখেন। আমরা একটা প্রাচীন প্রবাদ আছে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে, সেখানে বলে ক্ষেতের ইটা ক্ষেতেই ভাঙে। বুঝতে পারছেন? সো তারা যা শুরু করেছে সেটা নির্মূল হবে। আমার মনে হয় যে আমাদের সুদিনের কথা আমি সবসময় বলি। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমরা পলিটিক্যালি চিন্তা করছি, কারণ আমরা প্রশাসন, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে শ্রদ্ধা করব, বলবো, ঠিক আছে, কিন্তু আমাদের মূল শক্তির জায়গাটা হচ্ছে তৃণমূল। আমি বারবার বলছি, আমাদের তৃণমূল শক্তিশালী হচ্ছে, তৃণমূল কাজ করছে, এবং তৃণমূল ঠিক কতটা ঐক্যবদ্ধ আপনি জানেন না। আমাদেরকে নানান ভাবে আমাদের মেন্টালি মোরালি আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে অমুক নেতা বিয়েতে গিয়েছেন, নেতা কর্মীদেরকে ফেলে একটা দূরত্ব তৈরি করছে, অমুক নেতা এই থাকেন সেই থাকেন, নানান ধরনের কুৎসা রটনা করা হচ্ছে। এমনকি এই যে আমরা যারা কাজ করছি তাদের মধ্যেও এক ধরনের বিভাজন তৈরি করার জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন, অনেকেই চেষ্টা করছেন। এই জামাত শিবিরের এই ভারতের সাথে যদি আমাদের একটা দূরত্ব তৈরি হয়, নানান ধরনের তারা চেষ্টা করে যাচ্ছে। এই জামাত শিবির, তারপরে হচ্ছে যে হিজবুত তাহরির, এদের এজেন্টরা আমাদের ভিতরে আছে, যারা এই প্রবলেম গুলো ক্রিয়েট করারও চেষ্টা করছে। ফলে সমস্ত কিছু করেই আমার কাছে মনে হয় যে আমরা একটা প্রস্তুতির দিকে আছি, প্রস্তুতি পর্বে আছি। আমার তো মনে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে আমাদের নেতা কর্মীদের সাথে নিজেদের ভিতরে সংযোগ বাড়ানো, ঐক্যবদ্ধ হওয়ার। এই যে এতদিন ধরে নিজেদের ভিতরে নানান ধরনের বৎসা ছিল, নানান ধরনের সমস্যা ছিল, এটা কি একটা বেস্ট টাইমিং না নিজেদের এই সংকট বুঝতে পারা এবং এক হয়ে যাওয়ার? এর থেকে ভালো মুহূর্ত তার হতে পারে না। ফলে আমার কাছে মনে হয় আসার কথা এইদিকে। দেখেন, আমি যদি আজকে বলি যে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে, এই জিনিসটা হবে, তাহলে সেটা হবে খুবই বাচালতা। এখানে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়, আমি নিজেই মনে হবে যে এক ধরনের মানে জোকার হয়ে গেছি টাইপের মনে হবে। ফলে আমি এই ধরনের কোনো পার্টিকুলারলি ঘটনা বলতে চাই না, পার্টিকুলারলি ইভেন্ট বলতে চাই না। কিন্তু মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরার জন্য অনেক ধরনের কাজ তার কর্মীরাই করছে, তার সমর্থকরা করছে, তার শুভানুধ্যায়ীরা করছে। আমার মনে হয় এই এতটুকু ইঙ্গিতই সবার জন্য যথেষ্ট। তাহলে এই জিনিসগুলোকে যদি আমরা অন বোর্ডে নেই, তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাই পরিষ্কারভাবে। সেটা হলো যে এই কাশ্মীরে যখন হামলাটা হলো পাহেলগামে, হামলাটার পরপর এই অবৈধ সরকারের যেই আপনার দখলদার বাহিনীর যেই আইন উপদেষ্টা আছে, এই আইন উপদেষ্টার সাথে সাথে করলো কি, বাংলাদেশ অঞ্চলের যে লস্করি তৈয়বার প্রধান হারুন ইজাহার, তার সাথে গিয়ে দেখা করে। ঠিক আছে, এর মধ্যে আপনি জানেন 5ই আগস্টের পরে পাকিস্তানের সাথে মানে এমন একটা মাখামাখি অবস্থা শুরু হয়ে যায় যে পাকিস্তান থেকে জাহাজ আসে, সেটার কোনো চেক হয় না। পাকিস্তান থেকে আইএসআই এর অফিসাররা দফায় দফায় আসে, মিটিং করে। আপনার সিলেটের যে কমান্ডো ট্রেনিং ভবনটা আছে, সেইখানে আইএসআই এর একটা অফিস করে দেওয়া হয়। রংপুরে তারা একটা অফিস করে, এবং পরবর্তী সময় রোহিঙ্গা ক্যাম্পের আমার কাছে সেই মানে স্থানের বর্ণনাটাও আছে। সেইখানে রোহিঙ্গা যুবকদেরকে নিয়ে তারা একটা ফ্রন্ট তৈরি করে। সেইখান থেকে লস্করি তৈয়বা আইএসআই এর জন্য জঙ্গি রিক্রুট করা হয়, এবং পরবর্তী সময়ে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টদেরকে আপনার ভিসা ফ্রি এবং টিউশন ফি শিক্ষা দেওয়ার নাম করে প্রচুর স্টুডেন্ট নামে এইভাবে মাদ্রাসার এবং ইংলিশ মিডিয়ামের বেশ কিছু আপনার এই জঙ্গি হয়ে যাওয়া, যেগুলো আমরা হলি আর্টিজানে দেখেছি,
এই ছেলেপেলেগুলোর একটা বড় চাঙ্ক স্টুডেন্টের নাম করে আপনার পাকিস্তানে যায়। এরা প্রত্যেকেই সেখানে জঙ্গি ট্রেনিং, এরা কেউ কেউ ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য, কেউ কেউ আপনার কাশ্মীরে যুদ্ধ করার জন্য, কেউ কেউ হামাসের হয়ে যুদ্ধ করার জন্য নানানভাবে তাদেরকে রিক্রুট করা হয়। বর্তমানে বাংলাদেশে এই যে রোহিঙ্গা ক্যাম্প আছে, এই রোহিঙ্গা ক্যাম্পে আইএসআই একটা বড় ধরনের ট্রেনিং ক্যাম্প সেখানে চালাচ্ছে। আপনারা জানেন যে তার একটা টেস্ট কেস হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর উপর একটা আক্রমণও করেছে। এবং এই রকম এতগুলো ঘটনাকে যদি আপনি একের পর এক আপনি মালার মতো জোড়া দেন, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না যে কাশ্মীরের যে হামলাটা হয়েছে, সেই হামলার প্রেক্ষিতে এইখানকার দখলদার বাহিনীর এই আসিফ নজরুলের মাধ্যমে যে জঙ্গিদেরকে একদম স্রোতের মতো ছেড়ে দেওয়া, প্লাস এই হামলা ভারতই করেছে, এই ধরনের জাস্ট ওয়ার্ল্ড থিওরি, অর্থাৎ আপনার কারণেই আপনার উপরে হামলা হয়েছে, এই কথাটা বলে দেওয়ার মানে হচ্ছে যে এখানে বাংলাদেশ অংশের একটা বড় ধরনের দায় আছে এবং যোগসূত্র আছে। আপনাকে তো এটার জন্য খুব বড় ধরনের রকেট সায়েন্টিস্ট হতে হবে না। আপনি প্রশ্ন করুন যে আচ্ছা, যেই জঙ্গিদেরকে অস্ত্র সহ ট্রেনিং অবস্থাতে কুকি চিনদের সাথে দেখা গেল, যেই 27 জনকে অ্যারেস্ট করা হলো, তারা জামিন কি করে পেল? যেই লোকগুলোকে জঙ্গি হিসেবে আটক করা হয়েছে, তারা জামিন কি করে পেল? কল্যাণপুরে জঙ্গি হামলাতে যেই পুলিশ অফিসাররা ওই জঙ্গিদেরকে এনকাউন্টারে হত্যা করেছে, অর্থাৎ মুখোমুখি সেলফ ডিফেন্সে বা তারা যখন গুলি করতে এসেছে, তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়? এই হারুন ইজহারের বিরুদ্ধে 18টা মামলা ছিল। ভারতীয় হাই কমিশন এবং আমেরিকান হাই কমিশন উড়িয়ে দেবে এই হুমকি দেওয়ার পরে তাকে 3 দফাতে গ্রেফতার করা হয়। একবার হচ্ছে 2009 সালে একবার, 2013 সালে একবার, 2021 সালে একবার, যখন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশের 50 বছর স্বাধীনতার 50 বছর উপলক্ষে বাংলাদেশের সার্কের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো এসেছিল, তখন মামুনুল হক, হারুন ইজহার এরা তখন মোদীকে হত্যা করবার জন্য একটা বড় ধরনের কেওয়াস তৈরি করবার জন্য প্ল্যান করছিল। সেই সময় সেই ঘটনা ফাঁস হয়ে যায় এবং সে গ্রেফতার হয়। তো এত কিছুর পরে এই জঙ্গির সাথে যখন আসিফ নজরুল ছবি ওঠায়, যখন সে এদের পক্ষে কথা বলে, তখন আপনাকে কি অনেক বড় বিজ্ঞানী হতে হবে এই জিনিসটা বোঝার জন্য? আমি শেষ করছি, আমি একটা কথা বলে একটু শেষ করছি। আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় ধরে বেলুচিস্তান তাদের স্বাধীনতা চেয়ে আসছে স্বাধিকার আন্দোলনের জন্য। পাকিস্তানি জান্তার কাছে, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জনগণের কাছে এই বেলুচিস্তানরা কি ভয়ঙ্কর ভাবে টর্চার্ড হয়েছে বছরের পর বছর, গত 6 দশক 7 দশক, আপনারা সেগুলো জানেন। তো বেলুচিস্তানের স্বাধীনতাকামী মানুষরা যখন একটা রেল লাইন আটক করলো, জিম্মি করলো, সেখানে একটা বড় ধরনের ঘটনা ঘটলো, সেই জায়গাতে কিন্তু আপনার তারা ইন্ডিয়াকে দায়ী করা শুরু করলো যে ইন্ডিয়ার এই কাজ করেছে, ইন্ডিয়ার একটা হাত ছিল, তাদেরকে অস্ত্র দিয়েছে। একইভাবে তারা এটা বলেছে যে আমরা যেহেতু বাংলাদেশে গেছি, বাংলাদেশের সংযোগের কথাই আসিম মুনিরই বলেছে। এই হত্যাকাণ্ডের আগে, অর্থাৎ এই পহেলগাম হত্যাকাণ্ডের 3 দিন আগে আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ রটনা করেছে সেনাদের একটা মিটিং এ। আবু মুসা যে লস্করি তৈয়বার অন্যতম প্রধান, সে হিন্দুদের রক্ত দিয়ে গোসল করবে, এই ধরনের কথা সে বলেছে। সো এত কিছুকে আপনি যদি একত্রিত করেন, আপনার কাছে একটু মেটাফরিক ভাবে বলি, আমি পুরো ব্যাপারটাকে দেখি হচ্ছে যে একটা আহত বাঘ বা একটা আহত সিংহ তার ক্ষতস্থান ঠিক করবার চেষ্টা করছে। ওই ঠিক করবার চেষ্টার সময় কিছু চামচিকা প্ল্যান করছে যে চল আর একটা কামড় দিয়ে আসি। আমি পুরো ব্যাপারটাকে মেটাফোর ভাবে ওইভাবে দেখার চেষ্টা করি। আমি যখন এটা ইমাজিন করি যে একটা সিংহ বসে আছে আর ছোট ছোট চামচিকারা প্ল্যান করছে যে এই সিংহের পুরো বংশ আপনার নির্মূল করে দিতে হবে, আমি পুরো ব্যাপারটাকে এভাবেই দেখতে চাই এবং দিস মেটাফোর ইজ ট্রু আসলে। ফলে আলটিমেটলি বাড়ি ভাই, এই ছেলেপেলেগুলো যারা হত্যা করেছে, যারা প্রকাশ্যে বলেছে যে এটা একটা ম্যাটিকুলাস
ডিজাইন প্ল্যান ছিল, যারা বলেছে যে এই মেট্রো রেল যদি না পুরাতাম, এই পুলিশদেরকে যদি হত্যা না করতাম, যেখানে শত 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 ভিডিও আমাদের সামনে চলে এসেছে হত্যা করবার প্ল্যান, বিএনপির লোকেরা বলছে, জামাতের লোকেরা বলছে, এখন প্রকাশ্যে যে যত হত্যা করার কাহিনী বলতে পারবে সে তত বড় হিরো হয়ে যাচ্ছে। সেই রকম একটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বিচার করতে চায়। তার মানে কি, অ্যান্টি বাংলাদেশ যে শক্তিটা আছে, অর্থাৎ ৭১-এর যে পরাজতি শক্তিটা, তারা একত্রিত হয়েছে। তো বাংলাদেশে এটা আসলে কোনোদিন বাস্তবায়িত হবে না। এগুলো ওই ধরেন সিংহ একটা হুঙ্কার দিলে ওগুলো ভেসে যাবে। ফলে সিংহ তার ক্ষতস্থান সারাচ্ছে, ক্ষতস্থান তার ব্যথা, আহত সে, সেই আহত শুশ্রূষা করছে, করার চেষ্টা হচ্ছে। এরপরে ৩টা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে, এগুলোর কোনো ট্রেস থাকবে না। ফলে আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারলাম, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে। আগে আওয়ামী লীগের বিচার, তারপরে নির্বাচন, এই যে প্রসঙ্গটা বা রিফাইন, এটা তো বুঝতেই পারছেন যে আপনি তো বাড়ি ভাই দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, ইতিহাসের পাঠগুলো আমরা আপনাদের থেকে অনেক, আপনার কাছ থেকে ইনফ্যাক্ট আমরা কত কিছু জানতেও পারি মাঝে মধ্যে যখন লেখালেখি করেন। আপনাকে নতুন করে বলার কিছু নাই, কিন্তু ইউ নো ইট ভেরি ওয়েল যে আফটার 75 বাংলাদেশ আওয়ামী লীগ 5 ভাগে ভাগ করা হয়েছিল। তো কি হয়েছে শেষ পর্যন্ত? আওয়ামী লীগ এই দেশে মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, ক্ষমতায় ছিল একটা দীর্ঘ সময়। ইনফ্যাক্ট এখনো প্রধানমন্ত্রী, আমাদের সংবিধানকে মানলে এখনো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখনো আমরাই এই ক্ষমতাতে, যদি আমি এই সংবিধানকে মানি, এই সংবিধানকে দেখি। ফলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে আমি যে কথাটা বলি আপনাকে বা বলতে চাই, সেটা হলো যে এরা চায় হইতেছে যে একটা ইলেকশন হবে, যে ইলেকশনে তারাই ক্ষমতা নেবে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে ওরা তো এই ভাবনাটাই ভাববে যে আমরা যদি কোনোভাবে ক্ষমতা থেকে চলে যাই, আমাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তাই না? ফলে তারা এই ক্ষমতাতে থাকার জন্য তারা ইলেকশন আনতে চাইবে না, নিজেরা সংগঠিত হতে চাইবে, ক্ষমতাতে একটা দীর্ঘ সময় থাকতে পারবে, এক্সিট রুট খুঁজতে থাকবে, এগুলো হতে থাকবে। ফলে আমার মনে হয় না যে ইলেকশন না দিয়ে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে খুব বেশি দিন তারা ভালো থাকতে পারবে, এটা আমি মনে করি না। আসলে এটা একটা ঠুনকো। আওয়ামী লীগ ছাড়া কি ইলেকশন হবে বাংলাদেশে? ইলেকশন জোরজার করে করার চেষ্টা করতে পারে, তবে ওই পর্যন্ত এরা থাকবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে ওই ইলেকশন পর্যন্ত এরা থাকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং সেই সন্দেহের পেছনে কারণও আছে। আমি মনে করি না যে ততদিনে এই ইউনুস মিনুস এরা কেউ থাকবে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার ক্যালকুলেশন বলে না। আপনি কয়েকদিন আগে প্রথম আলোর একজন সাংবাদিককে ফোন করেছিলেন এবং সেই কথোপকথন গুলা আমরা শুনেছিলাম। এর কোনো ফলো আপ আছে? ঘটনাটা তো আপনি জানেনই যে বাইজিদ যে ছেলেটা আছে, বাইজিদ আহমেদ, সে যেটা করেছে, অর্থাৎ আসলে এটা তো ওর কাজ না, এটা তো ওকেও পুরোপুরি দোষ দিয়েও আমার লাভ নেই। এটা তো আসলে প্রথম আলো, ডেইলি স্টারের একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা, একটা পরিকল্পনা। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে 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 খণ্ড বিখণ্ড করে দাও। এখন মনে করেন যে আপনি একজন মন্ত্রী ছিলেন, আপনার আজকে ধরেন আপনি একটা সংকটপূর্ণ অবস্থাতে, আপনাকে এখন আপনার নেতা কর্মীদের থেকে আপনাকে দূরে সরানোর প্ল্যান কি হবে? আপনার নেতা কর্মীদেরকে এইটা বোঝানো যে দেখেন বাড়ি ভাই কত আরামে আছে, কত ভালো আছে, ও কত আরামায়েশে জীবন যাপন করে, ও মুরগির রান দিয়ে আজকে ভাত খেয়েছে, ও আজকে অমুক শার্টটা পরেছে, অমুক জায়গাতে এসে গেছে। অর্থাৎ আপনার জীবনে যে স্বাভাবিক প্রক্রিয়া, সেইটাকে সে দেখাচ্ছে যে আপনাকে খারাপ রেখে সে ভালো আছে। এই যে ন্যারেটিভটা সে মানুষের সামনে আনতে চায়, এইটা প্রথম আলো, ডেইলি স্টারের টার্গেট। ওইটারই একটা আপনার ফুড সোলজার যেটাকে বলবো, বাইজিদকে নিয়োগ দিয়েছে। তো বাইজিদকে তারা যেসব তথ্য সাপ্লাই দিয়েছে, তারাও আমাদের খুব
চেনা পরিচিত লোকজন, আমরা চিনি। আমি অন্তত পক্ষে গেস করেছি, আমার কাছে কিছু খবরও আছে, সেগুলো আমি এখানে বলছি না যেহেতু কংক্রিট প্রমাণ আমার কাছে নেই। ওইটার ফলো আপ আর কি, বাইজিদ তো প্রথমে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি তাকে নাকি হত্যার হুমকি দিয়েছি, মেরে ফেলবো এগুলো বলেছি। তো পরবর্তীকালে দেখা গেল তাকে আমি কোনো হত্যার হুমকি